না, ফিরোজ ভাই বলেছেন, সেটা মানে ডেফিনেটলি উনি টু দ্য পয়েন্টই বলেছেন, বাট হোয়াট আই নিড টু সে যে এই পুরো ব্যবস্থাটা আপনার যে সময় আসছে, এই গভর্নমেন্টটা ফর্ম করার পরে দেখেন ইট ইজ আমাদের, আমার বলতে কোনো সমস্যা নেই, গভর্নমেন্টটা যে সময় ফর্ম করেছিল সেই সময়টা অনেক ফ্রাজাইলিটি ছিল, মানে হুম আমাদের এভরিথিং মানে সবকিছু অনেক হুম হুম ব্রোকেন ছিল। এটা আমি বলতে চাই, আই উড লাইক টু অ্যাকনলেজ দিস থিং, মানে দেশে একটা ভীষণ রকম একটা অবস্থা, খুবই হুম নাজুক ছিল, ভালনারেবল। বাট আপনার কোনো এক অদ্ভুত কারণে মানে আমাদের যেটা হয় যে অন্যান্য পলিটিক্যাল ফোর্স যখন আসে বা আপনার যখন আপনার আর্মি আসে তার একটা নিজস্ব ফোর্স থাকে, কিন্তু এই গভর্নমেন্টই যখন শুরু থেকেই আপনার এখানে মবকে লেজিটিমাইজ করার জন্য তার কিছু মানুষ দরকার ছিল। দ্যাটস ওয়াই আপনি দেখেছেন এই গভর্নমেন্টের একদম হায়ার মানে জায়গা থেকে এখানে মবকে প্রেশার গ্রুপ নামে বলা হয়েছে, যেটা মানে আমার মনে হয় যে পুরা দুনিয়াতে মনে হয় এরকম একটা মানে এরকম একটা অদ্ভুত ঘটনা মনে হয় আর কোথাও ঘটেনি। আমরা চাইলে গ্রিনিস বুকে অ্যাপ্লাই করতে পারি, যেখানে গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে মব ইজ প্রেশার গ্রুপ, কাইন্ড অফ এ প্রেশার গ্রুপ। প্রেশার গ্রুপ বললে আবার ওনারা মাইন্ড করেন, বলে যে কাইন্ড অফ এ প্রেশার গ্রুপ। সো হুম সেক্ষেত্রে যেটা হয়েছে, যখন আপনি শুরু থেকে আপনি দেখেন শুরু থেকে কোনো কিছু হলেই কোনো একটি পার্টির কিছু কিছু গ্রুপের লোকজন কোড অ্যান্ড কোড দে হ্যাভ সেড চল রাজুতে আয়, মানে হুম আপনি এই যে প্রসেসটা, এটা তো একদিনেই জায়গায় এসে দাঁড়ায়নি, আপনি কন্টিনিউয়াসলি ক্রনোলজিক্যালি আপনি যে জায়গাটা আপনার ডিল করার কথা ছিল পলিটিক্যালি, যে জায়গাটা আপনার ডিল করার কথা ছিল সিস্টেমেটিক্যালি, ল এনফোর্সমেন্টের ব্যবহার দিয়ে, ইনস্টিটিউশনালাইজেশনের ব্যবহার দিয়ে, ইন্টারভেনশনের ব্যবহার দিয়ে আপনি সেটা কোন এক কারণে, অযাচিত কারণে আপনি এটা পার্টিকুলার কিছু কিছু গ্রুপের হাতে কুকিগত করেছেন, দিয়ে দিয়েছেন, এবং সেই গ্রুপকে আপনি এনরোজ করেছেন যে দে ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। আমার মনে আছে লাস্ট আমি মোস্তফা ফিরোজ ভাইয়ের সাথে মনে টক শো করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে এই যেখানে রাষ্ট্রে কোথায় কাকে ফোন করলে বুলডোজার আসে, এটা তো আমাদের মতো হুম সাধারণ নাগরিক জানে না, বিকজ হুম বুলডোজার তো আর এরকম না যে আপনি চাইলে একটা ভাড়া করে নিয়ে হুম হুম আসবেন। সো ইট ইজ ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল যে এখানে আপনার খুবই একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে আপনি এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছেন। এখন হুম ঘটনাটা কি হয়েছে? এখন যে ঘটনাটা হয়েছে যে আপনার বাউল কেন্দ্রিক যে আলাপটা আপনি তুলেছেন, আপনি এটা তো এরকম বিচ্ছিন্ন না, এটাও আমি বলতে চাই। বাউলদের উপরে আক্রমণটাকে যদি কেউ লোকেট করতে চায়, এটা খুবই আফটার 5th অগাস্ট, আই উড লাইক টু ডিনাই, এটা আমি ডিনাই করবো, কারণ আমরা যারা গবেষণা করি, পড়াশোনা করি বা জানি, আমরা জানি যে এটা ক্রনোলজিক্যালি দীর্ঘদিন ধরে আপনার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে এখানে, একটা এক্সট্রিমিস্ট ফোর্সের রাইজের সাথে এটার একটা কনফ্লিক্ট আছে, এবং এখানে ভীষণ রকমের গ্লোবাল লোকাল নানাবিধ পলিটিক্স এটার সাথে যুক্ত আছে। বাট এই পার্টিকুলার সময়ে এই ঘটনাটা আপনি ওই পলিটিক্স থেকে যে বিচ্ছিন্ন ব্যাপারটা এরকমও না, কিন্তু এই পার্টিকুলার সময় যেটা হয়েছে যে উস্কানি আছে, মানে মনে করেন এখন যদি আমি এরকম একটা কাজ করে ফেলতে পারি তাহলে আমার জন্য কিছু সুবিধা হয়। দেখেন হুম আমার এখানে আমি একটু সিরিয়াস কথা বলতে চাই শারমিন, এটা খুব দুঃখজনক, 2010 সালে তৎকালীন সরকার আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ছিল, বাংলাদেশের গ্রাম অঞ্চলে আইন করে, শিল্পকলা একাডেমি থেকে আইন করে, এবং যদি আমি ভুল না করে থাকি, নাসিরুদ্দিন ইউসুফের সাইন করা হুম প্রজ্ঞাপন জারি হয়, যাত্রাপালা বন্ধ করে দেওয়া হয় গভর্নমেন্ট থেকে। এবং হুম এই যে যাত্রা, এই যাত্রা ছিল গ্রামীণ মানুষের একটা বিনোদনের অন্যতম সোর্স। এবং এরপরে 2011-12-তে বাংলাদেশের মানুষের যেখানে চায়ের দোকানে, টঙের দোকানে, আমরা যেহেতু নির্বিজ্ঞানী, আমরা যেহেতু রাস্তা দিয়ে জনপদ দিয়ে হাঁটি যাই, যেখানে মানুষ আড্ডা দিত, সেখানে সারাক্ষণ বাংলা সিনেমা যেত, সেই জায়গাটা এগেইন তৎকালীন সরকার তার অদূরদর্শিতা অথবা অতিরিক্ত চালাকি বা বুদ্ধিজীবিতার কারণে আপনার পিস টিভিকে জায়গা করে দেয়। হুম? হুম অর্থাৎ সেই জায়গাতে যেখানে চলতো হচ্ছে আপনার বাংলা সিনেমা, সেই জায়গাটা দখল করে নেয় হচ্ছে পিস টিভি। একটা সামাজিক মন, একটা চর্চা কিভাবে বদলে যায়, এটা বোঝাটা খুব জরুরি। আমাদের দেশে তো গবেষণা হয় না, আর যারা আমরা করি আমাদের কোনো দাম থাকে না, বা আমাদের কথা কেউ শোনে না। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে আপনি সমাজটাকে পরিবর্তন করার জন্য এই দুটা ঘটনা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই যে একটা ভীষণ রকমের একটা গ্রুপ যারা নিজেদেরকে দাবি করছে এক এক ধরনের সেন্টিমেন্ট থেকে, এবং আমি যেটা বলেছি হিস্টোরিক্যালি আপনার হুম দাবি করছে বিভিন্ন জায়গাতে আছে, এটা শুধু বাংলাদেশের সংকট না, এই এশিয়াতে, সাউথ এশিয়াতে আপনার অনেক ধরনের ধারা আছে,
এবং তারা দাবি করছে। এরা খুব কশিয়াসলি এই মুভমেন্টের ভিতরে ঢোকে এবং এরপরে যদি আপনি বলেন আমাকে এই লোকজ মানুষের যে রেজিস্ট্যান্সটা করে, এই রেজিস্ট্যান্সটা কিন্তু আসে আমাদের এই পালাগানের শিল্পীদের কাছ থেকে, জারি শাড়ি। কারণ এটাকে মানে কি বলবো, আল্লাহর অশেষ কৃপা আমাদের বিগত গভর্নমেন্টের মনে হয়নি যে এটাও বন্ধ করে দিই, মানে নাসিরুদ্দিন ইউসুফের মনে হয়নি সাইন করে এটাও বন্ধ করে দিই, কারণ এখানে অশ্লীল জিনিসপত্র হয়। পারলে উনি মনে হয় সেটাও করতেন, যেভাবে উনি যাত্রাটা বন্ধ করেছিলেন। ঠিক আছে, মানে এগুলো তো একদিনে হয় না, আপনার অসুখটা তো একদিনে আসে না, এটা তো আপনি ক্ষণে ক্ষণে এটা করেছেন, ইউ টেক ইট। সো আপনি যেটা আজকে দেখছেন, তো এই যে ফেসটা আসছে, তো তখন যেটা হয়েছে, আমি বা আপনি বা মুস্তাফিজ ভাই, আমরা তো একটা যে কোনো অর্থে আমরা একটা বাবলসের মধ্যে থাকি, কারণ আমরা সেন্টে ঢাকাতে থাকি। কিন্তু ওই যে গ্রামের মানুষের ইগুলা, ওইখানে মানুষের এই বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে এই বাউলগুলো। তাহলে তাদেরকে ক্রোনোলজিক্যালি আক্রমণ করা হয়েছে, এবং এই আক্রমণটা এই জন্য করা হচ্ছে না শুধুমাত্র যে তাদের এখানে আছে, তারা যেভাবে যাত্রা সরিয়েছে, যেভাবে আপনাকে সরিয়েছে, আপনি খেয়াল করবেন এখন মুভমেন্টটা হচ্ছে, এবং সেটা শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ মুভমেন্ট না, হঠাৎ করে তাদের গান বাজনার প্রতি একদম ভীষণ রকমের বিতৃষ্ণা। আর এটাকেও আপনাকে একটু আগে যেমন বললাম যে আপনি মবকে এনরোস করেছেন, লেজিটিমাইজ করেছেন, আপনি গান বাজনাকে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ওই সময় থেকে, সঙ্গীতের শিক্ষক এবং শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের এই যে যখন আপনি বললেন ফান্ডের অভাবে আপনার এরকম একটা ঘটনা ঘটেছে, তখন আপনি তো আবার এটাকেও এনডোর্স করে দিয়েছেন। মানে ব্যাপারটাগুলো এরকম না, এবং এই না, ফান্ডের অভাবে কি তাকে সেটার জন্য হুমকি ছিল, যেটা না করা হলে মানে সেই রকমের একটা আন্দোলন গড়ে উঠবে, এরকম একটা হুমকি তো ছিল জামাত সহ বিভিন্ন ইসলামিক দলের। অবশ্যই। এবং এবং আপনি যে বলছেন জামাতের কথা বলছেন, যে জামাত সহ, এখানে ব্যাপারটা জামাত না। আমি খুবই বিরক্ত আমাদের দেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং বিএনপি আর আওয়ামী লীগ নিয়ে তো আমার কথা বলারই নেই। মানে যে জায়গায় এসে দাঁড়িয়েছি তার সকল মানে সিংহভাগের দায়িত্ব তার ঘাড়ে এসে পড়ে। কারণ আপনি আপনি কি দেখেছেন গত এই পুরোটা ঘটনা কি, আদিবাসীদের ক্ষেত্রে আদিবাসীদেরকে যখনই করা হয়েছে, মারা হয়েছে, আপনি কি দেখেছেন মেয়েদের নারীদের যেভাবে হ্যারাস করা হয়েছে, নারী সংস্কার কমিশন নিয়ে যে কি হচ্ছে, কোনো একটি জায়গাতে একটি বাংলাদেশের পলিটিক্যাল পার্টি একটা শব্দ করছে? Did they say সেটাই জিজ্ঞাসা anything? করছিলাম। জি। No, they didn't, because they don't care. তারা মুখে ঠুলি দিকে বসে আছে, বিকজ তাদের ধারণা হয়েছে যে কিভাবে আমার ভোট ব্যাংক যাবে আর কোন দিকে আমি যাব, এবং উইচ ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডেবল। সো আমি এখানে কোনো প্রত্যাশাই করি না। কিন্তু এই যে একটা গভর্নমেন্ট আছে, যে গভর্নমেন্ট এখনো ম্যান্ডেটের দাবি করে যে সে নাকি জনগণের ম্যান্ডেট আসছে, সেই গভর্নমেন্টের কি সমস্যা হয়েছে? সে কাদেরকে সার্ভ করছে? তার জনগণ কারা? তাহলে সে ঘোষণার দিক, তার জনগণ হচ্ছে আপনার এখানকার যারা ফার রাইটিস্ট গ্রুপ, তাহলে উনি বলুক যে আমি জি। বাংলাদেশের জনগণের গভর্নমেন্ট না, আমি হচ্ছে ফার রাইটিস্টদের গভর্নমেন্ট। বাংলাদেশে কোনক্ষণে কোন সময় কি সময়, আচ্ছা এইরকম একটা অস্থিতিশীল সময়ে বাংলাদেশে এখন কারা আসে, বাংলাদেশে কিভাবে বিভিন্ন আশেপাশে নেপাল, তারপরে হচ্ছে আপনার পাকিস্তান, অথবা ইন্ডিয়ান, এখানে এখানে কারা অজাচারে অবাধে ঢুকে যাচ্ছে, যারা তাদের নিজ নিজ দেশেই খুব একটা মুভমেন্ট করতে পারে না, এবং এই নামগুলো আমি আপনার সাথেও নিতে পারবো না, বিকজ অফ দ্য ক্রাইসিস অফ মাই ওন লাইফ থ্রেট। তাহলে এই বাস্তবতাগুলো তো আমাদের জানতে হবে। হঠাৎ করে যেখানে যে রাষ্ট্রে এত ফ্রাজাইল সিচুয়েশন, আপনি এখানে তাদেরকে হঠাৎ করে আসতে দিবেন, এর কারণটা কি? এগুলো কি আমরা বুঝি না? আমরা বুঝি, উই ক্যান জি, আমি ডক্টর স্নিগ্ধা আন্ডারস্ট্যান্ড। রেজওয়ানা আপনাকে একটু এখানে তো আমি আপনাকে একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা তুলেন, আমি মুস্তফা ফিরোজ আপনার কাছ থেকে একটু বিষয়, কারা ঢুকছে আসলে বিভিন্ন দেশ থেকে, এখানে কোনো সংকট কি আসলে আছে? স্নিগ্ধা রেজওয়ানা যেদিকে ইঙ্গিত করছেন, আপনি কি কোনো রকম মানে বিষয়টিকে সংকটপূর্ণ মনে করেন?